ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো বাংলা ব্যঞ্জনধ্বনির বর্গীকরণ। আশা করি এই আলোচনাটি শুধু বিদ্যালয় শিক্ষার্থী নয়, এমনকি বিভিন্ন চাকরি পরীক্ষার্থীদেরও কাছে গুরুত্বপূর্ণ বিষয়। আজকের আলোচনায় থাকবে শুধুমাত্র বাংলা ব্যঞ্জনধ্বনির সম্পর্কে আলোচনা। এক্ষেত্রে প্রথমেই আমরা আলোচনা করব ক থেকে ম এই 25টি ব্যঞ্জনধ্বনি নিয়ে। এই ব্যঞ্জনধ্বনিগুলিকে প্রথম আমরা 5টি বর্গে বিভক্ত করব, যেমন ক, খ, গ, ঘ, উঙা, চ, ছ, বর্গীজ, ঝ, ইঙ, ট, ঠ, ড, ঢ, মধ্যাহ্ন, ত, থ, দ, ধ, দন্তন্য, প, ফ, ব, ভ, ম। একটু লক্ষ্য করলেই আমরা দেখতে পাব প্রতিটি বর্গের প্রথম ধ্বনি অনুযায়ী এই বর্গগুলিকে চিহ্নিত করা হবে। যেমন ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ এবং প বর্গ। এই 5টি বর্গের মধ্যে যে 25টি ধ্বনি আছে তাদের প্রত্যেককেই বলা হয় স্পর্শ ব্যঞ্জন। এগুলি উচ্চারণ করার সময় মুখগহ্বরের কোনো না কোনো অংশ স্পর্শ করে এগুলি উচ্চারিত হয় বলে এগুলিকে বলা হয় স্পর্শ ব্যঞ্জন। এই 25টি স্পর্শ ব্যঞ্জন ধ্বনিকে 5টি প্রধান ভাগে বিভক্ত করা হয়। এই ভাগগুলির নামকরণ করা হয়েছে তাদের উচ্চারণ স্থান অনুযায়ী। যেমন প্রথমেই ক বর্গের 5টি ধ্বনি অর্থাৎ ক, খ, গ, ঘ, উঙ, এই 5টিকে বলা হয় কণ্ঠ ব্যঞ্জন। এরপর চ বর্গের চ, ছ, বর্গীজ, ঝ, ইঙ, এই 5টি ব্যঞ্জনকে বলা হয় তালব্য ব্যঞ্জন। এরপর ট, ঠ, ড, ঢ, মধ্যাহ্ন, এই ট বর্গের 5টি ব্যঞ্জনকে বলা হয় মূর্ধন্য ব্যঞ্জন। ত, থ, দ, ধ, দন্তন্য, এই ত বর্গের 5টি ব্যঞ্জনের নাম দন্ত ব্যঞ্জন। এবং শেষে প, ফ, ব, ভ, ম, এই 5টি ব্যঞ্জন হচ্ছে ওষ্ঠ ব্যঞ্জন। এই 25টি ব্যঞ্জনধ্বনি আমাদের মুখগহ্বরের বিভিন্ন স্থানকে স্পর্শ করে উচ্চারিত হয়। যেমন ক, খ, গ, ঘ, উঙা, এই 5টি ব্যঞ্জন আমাদের কণ্ঠ থেকে উচ্চারিত হয়। এটির নামটা মনে রাখার একটা সহজ টিপস আমরা মনে রাখব। যেমন কণ্ঠ বানানটি ক দিয়ে শুরু এবং ক বর্গ সেটাও কিন্তু ক দিয়ে শুরু। এই সাদৃশ্য অনুযায়ী আমরা মনে রাখব এই ব্যঞ্জন 5টিকে বলা হয়, অর্থাৎ ক বর্গের 5টি ব্যঞ্জনকে কণ্ঠ ব্যঞ্জন বলা হয়। এরপর চলে আসব ট, ঠ, ড, ঢ, মধ্যাহ্ন, এই শেষে মূর্ধন্য থাকার কারণে এই 5টি মূর্ধন্য ব্যঞ্জন ধ্বনি। এরপর ত, থ, দ, ধ, দন্তন্য, শেষে আছে দন্তন্য, তাই আমরা মনে রাখব এই 5টি ব্যঞ্জনই হচ্ছে দন্ত ব্যঞ্জন। আর প, ফ, ব, ভ, ম, এগুলি উচ্চারণকালে আমাদের ওষ্ঠের ব্যবহার হয়। এটা অতি সহজেই আমরা বুঝতে পারি এটি ওষ্ঠ ব্যঞ্জন। পড়ে রইল তালব্য ব্যঞ্জন এবং একটি বর্গ চ বর্গ, চ, ছ, বর্গীজ, ঝ, এটা অবশ্যই তালব্য ব্যঞ্জনের মধ্যে পড়বে। এরপর আমরা দেখব শ্বাসবায়ুর প্রবাহের তারতম্য অনুযায়ী বিভিন্ন ব্যঞ্জনধ্বনিগুলির প্রকারভেদ। যে ব্যঞ্জনগুলি উচ্চারণকালে আমাদের শ্বাসবায়ু অল্প পরিমাণে বা ক্ষীণভাবে প্রবাহিত হয় সেগুলিকে বলবো অল্প প্রাণধ্বনি, আর যেগুলি ক্ষেত্রে শ্বাসবায়ু বেশি মাত্রায় প্রবাহিত হয় তাদের বলবো মহাপ্রাণধ্বনি। এখানে প্রতিটি বর্গের প্রথম ও তৃতীয় ব্যঞ্জনগুলি হল অল্প প্রাণধ্বনি এবং
দ্বিতীয় ও চতুর্থ ব্যঞ্জন ধ্বনিগুলি হল মহাপ্রাণ ধ্বনি। অর্থাৎ দেখা যাচ্ছে প্রতিটি বর্গের প্রথমটি যদি অল্প প্রাণ ধ্বনি হয়, তারপর এটি মহাপ্রাণ ধ্বনি, তারপর এটি আবার অল্প প্রাণ ধ্বনি, তারপর এটি আবার মহাপ্রাণ ধ্বনি। এই পর্যায়ক্রমে অল্প প্রাণ ধ্বনি ও মহাপ্রাণ ধ্বনিগুলি চিহ্নিত হয়েছে। এখানে কমলা রং দিয়ে আমরা অল্প প্রাণ ধ্বনিকে বুঝিয়েছি এবং সবুজ রংটি দিয়ে আমরা বুঝিয়েছি মহাপ্রাণ ধ্বনিগুলিকে। কিন্তু শিক্ষার্থীদের কাছে একটু সমস্যা হয়, আমরা প্রথমে অল্প প্রাণ ধ্বনি দেব না মহাপ্রাণ ধ্বনি দেব, সেইটা মনে রাখার ক্ষেত্রে। তাই আমরা একটি ছোট্ট টিপস এখানে প্রয়োগ করতে পারি। যেমন অল্প প্রাণ ধ্বনি বানানে দেখা যাচ্ছে অ দিয়ে বানানটি শুরু হচ্ছে, আবার বাংলা ধ্বনিমালায় প্রথম ধ্বনিটিও হলো অ। এক্ষেত্রে আমরা দুটিতেই অ এর সাদৃশ্য থাকার কারণে প্রথমেই আমরা অল্প প্রাণ ধ্বনিটিকে বসিয়ে দেব, তারপর পর্যায়ক্রমে আসবে মহাপ্রাণ ধ্বনি, তারপর আবার অল্প প্রাণ ধ্বনি, তারপর আবার মহাপ্রাণ ধ্বনি, এইভাবে মনে রাখব। আর প্রতিটি বর্গের শেষ ধ্বনি বা পঞ্চম ধ্বনিটিকে বলা হয় নাসিক্য ধ্বনি, কেননা এই ধ্বনিগুলি উচ্চারণকালে আমাদের নাসিকার ব্যবহার লক্ষ্য করা যায়। এরপর আরও একটি বিষয় হচ্ছে অঘোষ ধ্বনি এবং ঘোষ ধ্বনি। প্রতিটি বর্গের প্রথম ও দ্বিতীয় ধ্বনিটিকে বলা হয় অঘোষ ধ্বনি এবং শেষ তিনটি ধ্বনিকে অর্থাৎ তৃতীয়, চতুর্থ ও পঞ্চম এই ধ্বনিগুলিকে বলা হয় ঘোষ ধ্বনি। কিন্তু মনে রাখবো কিভাবে? না, প্রথম দুটি যেগুলি আমরা হলুদ রং দিয়ে দেখিয়েছি এগুলো হচ্ছে অঘোষ ধ্বনি এবং শেষের তিনটি যেগুলি আমরা গোলাপি রং দিয়ে দেখিয়েছি এগুলি হলো ঘোষ ধ্বনি। এখানেও সেই আগের নিয়মে অঘোষ, অ দিয়ে বানান শুরু এবং ধ্বনিমালায় প্রথম ধ্বনি হচ্ছে অ, তাই প্রথম অংশে আমরা অঘোষকেই রাখবো এবং শেষ অংশে আমরা ঘোষকে রাখবো। কিন্তু পাঁচটি ধ্বনিকে বিভক্ত করতে গেলে একদিকে থাকবে দুটি আর অন্যদিকে থাকবে তিনটি। এখানে নতুন একটি সমস্যা, তিনকে আগে রাখবো না দুইকে আগে রাখবো। এখানেও একটি সহজ টিপস মনে রাখার জন্য, সেটি হলো বাংলা সংখ্যামালায় প্রথম দুই আসে, তারপর তিন আসে। এক্ষেত্রেও আমরা প্রথমে দুইকে রাখবো, তারপর তিনকে রাখবো। তাই সহজভাবে বলতে গেলে প্রথমে দুই সংখ্যা এবং প্রথমে অঘোষ এটিকে রাখা হবে, তাই অঘোষ ধ্বনির সংখ্যা হচ্ছে দুটি এবং শেষে তিন এবং ঘোষ অর্থাৎ ঘোষ ধ্বনির সংখ্যা তিনটি। এটি আমরা অতি সহজে মনে রাখতে পারি এইভাবেই। এরপরে যে ধ্বনিগুলি সম্পর্কে আমরা জানব সেগুলি হলো অন্তঃস্থ জ, র, ল ও ব। এই ধ্বনিগুলিকে বলা হয় অন্তঃস্থ ধ্বনি, কেননা এই ধ্বনিগুলি একদিকে আছে স্পর্শ ব্যঞ্জন অর্থাৎ ক থেকে ম এবং অন্যদিকে আছে শীষ ধ্বনি। এই দুই প্রকার ধ্বনির মাঝখানে অবস্থিত বলে এই ধ্বনিগুলিকে বলা হয় অন্তঃস্থ ধ্বনি। এই অন্তঃস্থ ধ্বনির মধ্যে অন্তঃস্থ জ এবং ব এই দুটি ধ্বনিকে বলা হয় অর্ধস্বর, কেননা এগুলি ব্যঞ্জন ধ্বনি হওয়া সত্ত্বেও স্বরধ্বনির মতো উচ্চারিত হয়। অন্যদিকে আছে র ও ল, এই ধ্বনিগুলিকে বলা হয় তরল ধ্বনি, কেননা এই ধ্বনিগুলি উচ্চারণকালে শ্বাস বায়ু তরল রূপে প্রবাহিত হয়, তাই এগুলিকে বলা হয় তরল ধ্বনি। এই তরল ধ্বনিটি মনে রাখার একটি সহজ উপায় হলো ত র ল এই বানানটি থেকে ত এটিকে আমরা যদি মাইনাস করি তাহলে পড়ে থাকে র ও ল, কেননা ত এখানে একটি স্পর্শ ব্যঞ্জন, তাই তকে বাদ দিলে পড়ে থাকে র এবং ল। এই র ও ল হচ্ছে তরল ধ্বনি। আবার এই র ও ল এই দুটি ধ্বনির মধ্যে রকে বলা হয় কম্পিত ধ্বনি, কারণ এই র উচ্চারণকালে আমাদের জিহ্বা কম্পিত হয়। আর লকে বলা হয় পার্শ্বিক ধ্বনি, কারণ এই ল উচ্চারণকালে শ্বাসবায়ু আমাদের জিহ্বার দুই পাশ দিয়ে প্রবাহিত হয়। এই র ও লকে
মনে রাখার একটি সহজ টিপস হলো এটি। একটি গ্লাসে কিছুটা জল নিয়ে গ্লাসটিকে সামান্য ঝাঁকিয়ে দিয়ে যদি একটি স্থানে রাখা হয়, তাহলে দেখা যায় গ্লাসটি স্থির থাকলেও তার মধ্যেকার তরল জল কিন্তু কাঁপতেই থাকে। তাই ছবিতে দেখানো পদ্ধতিতে যদি আমরা তরল বানানটি লিখি, তাহলে র হচ্ছে গ্লাসের মধ্যস্থ তরলটির সমধর্মী এবং ল হচ্ছে গ্লাসটির একটি দেওয়ালের সমধর্মী। তাই জল যেহেতু কাঁপে, তাই র হচ্ছে সেই দিক থেকে একটি কম্পিত ধ্বনি হিসাবে আমরা মনে রাখব, এবং ল হচ্ছে এটি গ্লাসের পার্শ্বস্থ দেওয়াল, তাই লকে আমরা মনে রাখব একটি পার্শ্বিক ধ্বনি হিসাবেই। এরপর আমরা জানব তালবস্য, মধ্যাহ্নস্ব, দন্তস্ব ও হ এই চারটি ধ্বনি সম্পর্কে। এই চারটি ধ্বনি উচ্চারণকালে আমাদের মুখগহ্বর থেকে উষ্ণ শ্বাসবায়ু নির্গত হয়, তাই এই ধ্বনিগুলিকে বলা হয় ঊষ্ম ব্যঞ্জন। এর মধ্যে তালবস্য, মধ্যাহ্নস্ব ও দন্তস্ব এই তিনটি ব্যঞ্জনকে আবার শীষ ধ্বনি বলা হয়, কেননা এই তিনটি ব্যঞ্জন উচ্চারণকালে আমাদের শ্বাসবায়ু শীষ রূপে প্রবাহিত হয়, তাই এগুলিকে বলা হয় শীষ ধ্বনি। এই শীষ ধ্বনিগুলিকে আমরা একটু সাধারণ লসাগু অঙ্কের মাধ্যমে মনে রাখতে পারি। যেমন শীষ বানানটি লিখতে গেলে আমরা দেখতে পাই তালবস্যস্বী তালবস্য, তালবস্যস্বী দন্তস্ব এবং তালবস্যস্বী মধ্যাহ্নস্ব, এই তিনটি বানানই উচ্চারণ অনুসারে আমরা পেয়ে থাকি। এই তিনটি বানানকে লিখে যদি আমরা লসাগু করি, লসাগুটি হবে তালবস্য, মধ্যাহ্নস্ব ও দন্তস্ব, এই তিনটি ব্যঞ্জনকেই বলা হয় একত্রে শীষ ধ্বনি। এরপর আমরা জানব ডয় শূন্য র ও ঢয় শূন্য র এই দুটি ব্যঞ্জন সম্পর্কে। এই দুটি ব্যঞ্জনকে বলা হয় তাড়নজাত ধ্বনি, কারণ এই দুটি ব্যঞ্জন উচ্চারণকালে জিহ্বা আমাদের মুখগহ্বরের মূর্ধাকে তাড়িত করে, তাই এই দুটি ব্যঞ্জন হচ্ছে তাড়নজাত ধ্বনি। এই তাড়নজাত ধ্বনি দুটির উদাহরণ অর্থাৎ ডয় শূন্য র ও ঢয় শূন্য রকে মনে রাখার জন্য আমরা একটু সহজ কাটাকুটির অঙ্ক করে নেব। যেমন উচ্চারণ অনুসারে তাড়ন বানান হিসাবে পাওয়া যায় এই দুটি বানান। এরপর কাটাকুটি করার শেষে দেখা যাচ্ছে ডয় শূন্য র ও ঢয় শূন্য র এই দুটি ব্যঞ্জন পড়ে আছে, আর এই দুটি ব্যঞ্জনই হচ্ছে আমাদের সেই দুটি তাড়নজাত ধ্বনি। এরপর আমরা জানব অনুস্বর ও বিসর্গ এই দুটি ব্যঞ্জন সম্পর্কে। এই দুটি ব্যঞ্জন ধ্বনি শব্দের মধ্যে নিজে ব্যবহৃত হতে পারে না, অন্যের আশ্রয়ে ব্যবহৃত হয়, তাই সেগুলিকে বলা হয় আশ্রয় স্থানভাগী ধ্বনি। এর পাশাপাশি ধ্বনি দুটির আরও একটি নাম আছে, সেটি হলো অযোগবাহ ধ্বনি আর খণ্ডত্ব। এটির নামের মধ্যেই কিন্তু এর পরিচয় আছে। স্পর্শ ব্যঞ্জন ত যখন পূর্ণ মাত্রায় উচ্চারিত হতে পারে না, অর্থাৎ খণ্ড রূপে উচ্চারিত হয়, তখনই খণ্ড অর্থাৎ ভগ্ন ত এর উচ্চারণ হয়। আর কোনো নাসিক্য ধ্বনি যখন সানুনাসিকতা অর্জন করে, তখন সেখানে চন্দ্রবিন্দু এর ব্যবহার করা হয়।